আসসালামু আলাইকুম। শুকনো পাতার নূপুর পায়ে পর্ব ৪। জাস্ট বিকজ আমি তোর সাথে একটু টাইম পাস করেছি বলে তুই ডিরেক্ট আমার চাচাকে বিয়ে করে বসলি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড ঝিলমিল? ঝিলমিলের দিকে তাকিয়ে বলল জারিফ। ঝিলমিল প্রচণ্ড বিদ্রুপ মাখানো স্বরে বলল, তোর মতো একটা চরিত্রহীন নেশাখোরের জন্য আমি আমার লাইফে এত বড় ডিসিশন নেব? এতটা ইম্পর্টেন্স নিজেকে দিস না। এই মেয়ে, একদম চুপ। আমার নাতির সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোমার? পাশ থেকে ঝর্ণা বেগমের কর্কশ চিৎকার ভেসে এলো। জারিফের সেই গলা ফাটানো চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে গেছে। একে একে সবাই নিচে নেমে এসেছে। ঝিলমিলও উপর থেকে কাপড় পাল্টে আসতে একদম দেরি করেনি। ঝর্ণা বেগমের সেই ধমক শুনে বারিশ ঝিলমিলের সামনে এসে দাঁড়ালো। মায়ের দিকে শান্ত কিন্তু শক্ত গলায় বলল, তুমি চুপ করো আম্মা। ও তো ঠিকই বলেছে, বিয়ে তো আমাদের কারোর ইচ্ছাই হয়নি, পরিস্থিতির চাপে পড়ে হয়েছে। ছেলের মুখে এমন তড়িৎ উত্তর শুনে ঝর্ণা বেগম রাগে জ্বলে উঠলেন। তীক্ষ্ণ গলায় বললেন, আমার সামনে বেয়াদবের মতো কথা বলবে না তরঙ্গ। কিসের বিয়ে আর কিসের পরিস্থিতি? আজ এখনই এই মুহূর্তে ওকে ওর বাড়িতে দিয়ে আসবে তুমি। ঝিলমিলের মুখের রং বদলে গেল। একটু আগেও জারিফের মুখোমুখি হওয়ার আগে সে নিজে থেকে এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু এখন যেতে চায় না। সে এখানেই থাকবে, এই বাড়ির ছোট বউ হয়ে, জারিফের চাচি হয়ে থাকবে। ঝিলমিল বারিশের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে স্বামীর শার্টের হাতাটা আলতো করে টেনে ধরে অত্যন্ত ফিসফিসানি গলায় আতঙ্কিত স্বরে বলল, আপনি কি সত্যি সত্যি আমাকে ওনাদের বাসায় রেখে আসবেন? বারিশ ঘাড় ঘুরিয়ে এক পলক মেয়েটার সেই ফ্যাকাশে মুখের দিকে তাকালো। সে একটু ঝুঁকে মৃদু আওয়াজে প্রশ্ন করল, রেখে আসলে তুমি খুশি হবে? ঝিলমিল চটপট দুপাশে মাথা নাড়ালো, তারপর চোখের ভাষা পরিষ্কার বলে দিচ্ছে সে যেতে চায় না। বারিশ একটু বাঁকা হাসলো, বলল, তাহলে আমি যা বলবো সব শুনতে হবে? কি শুনতে হবে? যখন যেটা হুকুম করবো সেটাই করতে হবে। ঝিলমিল কিছু না ভেবেই বলল, ওকে, আমি রাজি, কোনো সমস্যা নেই, আমি সব শুনবো। ছেলের কোনো হেলদোল না দেখে ঝর্ণা বেগম এবার এগিয়ে এসে চিবিয়ে চিবিয়ে বললেন, কি বললাম শুনতে পাওনি? ওকে আজই ওর বাপের বাড়ি দিয়ে আসবে। আমি এই আপদকে এক সেকেন্ডও আমার সংসারে দেখতে চাই না। ঝর্ণা বেগম নিজের কথা শেষ করার আগেই বারিশ বরফ শীতল গলায় বলে উঠল, তুমি খুব ভালো করেই জানো আম্মা, আমি তোমার বাধ্য ছেলে নই। সকাল সকাল অযথা তর্ক করতে এসো না। বারিশের এই মুখের উপর জবাব শুনে ঝর্ণা বেগমের চোখ দুটো রাগে কপালে উঠে গেল। মুখে মুখে কথা বলবে না। তুমি তো দিঘিকে বিয়ে করতে চেয়েছিলে, তাহলে এই মেয়েকে কিভাবে বিয়ে করলে? বারিশ অত্যন্ত উদাসীন গলায় জবাব দিল, কপালে ছিল, হয়ে গেছে। এটা নিয়ে এত বাড়াবাড়ির কিছু তো নেই। আছে, আমি সেখানে ছিলাম না, আর আমার কাছে এই বিয়ের কোনো ভিত্তি নেই। ওকে রেখে আসো, নাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। বারিশের চোখে মুখে কোনো হেলদোল দেখা গেল না। সে মায়ের দিকে তাকিয়ে সোজাসুজি বলল, চলে যাও। ও কোথাও যাবে না, এখানে আমার সাথেই থাকবে। কথাটা বলেই বারিশ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াল না। সে পাশ থেকে ঝিলমিলের নরম হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। তারপর সবার সামনে দিয়েই তাকে সিঁড়ি দিয়ে বেয়ে উপরে নিজের রুমে নিয়ে চলে গেল। ঝিলমিল শুধু বড় বড় চোখে তার স্বামীর এই রূপ দেখতে দেখতে মন্ত্রমুগ্ধের মতো পিছু পিছু হেঁটে গেল। এদিকে ঝর্ণা বেগম রাগে ক্ষোভে ফেটে পড়লেন। তিনি হনহন করে স্বামীর চঞ্চল শাহরিয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে ঝাঁঝালো গলায় বললেন, তুমি থাকতে এই বিয়ে কিভাবে হতে দিলে? তুমি কি জানতে না ঝিলমিলকে আমার ভালো লাগে না? চঞ্চল শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে নির্বিকার ভঙ্গিতে বললেন, কি জানে, কে জানে তোমার কেমন লাগে ওকে? আমার তো বেশ ভালোই লাগে মেয়েটাকে। আর বিয়েটা যদি কাল না হতো, তবে আজকের রিসেপশনের অনুষ্ঠানটা কিভাবে হতো শুনি? কত নামি দামি মানুষ আসবে, তারা এসে বউ না দেখে কি বলতো? সেটা আমি বুঝতাম। ঝিলমিলে বাচ্চা একটা মেয়ে, আমার ছেলের বউ হওয়ার যোগ্য পাত্রের পাশে, আমার ছেলের মতো যোগ্য পাত্রের পাশে ওকে কিছুতেই মানাবে না। আমি কিছুতেই ওকে মেনে নেব না।
জারিফ এতক্ষণ এক কোণায় দাঁড়িয়ে নিজের মাথা চেপে ধরে বসেছিল। দাদির কথা শুনে সেও এবার সুযোগ পেয়ে গা ঝাড়া দিয়ে এগিয়ে এলো। দাদির সাথে তাল মিলিয়ে খ্যাপাটে গলায় বলল, ঠিক বলেছো দাদিমা। কোথায় ঝিলমিল আর কোথায় চাচ্চু, দুজনের কোনো ম্যাচই নেই। আর তুমি দেরি করো না, দ্রুত ওদের ডিভোর্স করানোর ব্যবস্থা করো। এই বাড়িতে আমি ওকে আর এক সেকেন্ডও দেখতে চাই না। জারিফের কথা শেষ হওয়ার আগেই লিভিং রুমে হুট করে একটা ঠাস শব্দ শোনা গেল। সবার সামনে জারিফের গালে এসে ল্যান্ড করলো একটা চড়। জারিফ এক হাতে গাল চেপে ধরে ছিটকে গেল 2 কদম পিছিয়ে। সামনে তাকিয়ে দেখলো ওর বাবা ফারহাদ শেহরিয়ার অর্থাৎ বারিশের বড় ভাই রাগে ফুঁসছেন। নিজের ছেলের উপর ধমকে উঠলেন, কোথায় ছিলে সারা রাত তুমি? দিন দিন এত অসভ্য আর জঘন্য হয়ে উঠছো। লজ্জা করে না তোমার? সারা রাত বাইরে মদ গিলে সকালবেলা মাতলামি করতে করতে বাড়ি ফিরেছো, আবার বড়দের মাঝে এসে ডিভোর্সের পরামর্শ দিচ্ছ। নিজের লিমিটের মধ্যে থাকো জারিফ, একদম মুখ বন্ধ করো, তাহলে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। বাবার এই রুদ্রমূর্তি দেখে জারিফের নেশা এবার পুরোপুরি ছুটে গেল। সে আর কথা বাড়ানোর সাহস পেল না। তবে অপমানে আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে নিজের ওপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, সব এই ঝিলমিলের জন্য হচ্ছে। ও এই বাড়িতে পা রাখতেই আমার লাইফে অশান্তি শুরু হয়ে গেল। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট আই ক্যান ডু ঝিলমিল। আমি তোকে এই বাড়িতে শান্তিতে থাকতে দেব না, দেখে নিস। ঝর্ণা শেহরিয়ার ধপাস করে সোফায় বসে পড়লেন। ক্ষোভে তার বুকটা এখনো ধড়ফড় করছে। আজকে রাতে রিসেপশনের অনুষ্ঠান, ছোট ছেলের বিয়ে বলে কথা, তাই আয়োজনটাও করা হয়েছে বেশ রাজকীয়ভাবে। তবে এই জাঁকজমকপূর্ণ আয়োজনের পিছনে আরও একটা বড় কারণ ছিল, তা হলো দিঘিকে ঝর্ণা বেগমের বহু আগে থেকেই ভীষণ পছন্দ। পুরো এলাকায় যদি রুচিশীল আর আল্ট্রা মডার্ন বলে কোনো মেয়ে থাকে, তবে সে একমাত্র দিঘি। সবসময় নিজেকে ফ্যাশনেবল ও পরিপাটি করে নিজেকে ভিন্নভাবে গুছিয়ে রাখে। ওর হাঁটা চলা, সোশ্যালাইজিং আর স্মার্টনেস যে কোনো কর্পোরেট লেভেলের মার্জিত মেয়েকে টেক্কা দেবে। তার ওপর বড় প্লাস পয়েন্ট ছিল বারিশ বিদেশ থেকে ফিরে এসেই নিজ মুখে জানিয়েছিল সে দিঘিকে বিয়ে করতে চায়। ব্যাস, সোনায় সোহাগা। ঝর্ণা বেগম আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি। দিঘির পরিবারের সবার সঙ্গে কথা বলে তড়িঘড়ি করে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে ফেলেন। আশা ছিল এই মডার্ন একটা মেয়ে হবে শেহরিয়ার বংশের ছোট বউ, যে তার হ্যান্ডসাম আর যোগ্য ছেলের পাশে একদম পারফেক্টলি মানিয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত এসে দিঘির জায়গায় তার সংসারে পা রাখলো ঝিলমিল। একই পরিবারের দুজন মেয়ে হওয়া সত্ত্বেও দুজন একে অপরের বিপরীত রূপ। দিঘি যেমন পরিপাটি স্মার্ট, সেখানে এই ঝিলমিল মেয়েটা বড্ড বোকাশোকা আর অপরিপাটি। রূপ লাবণ্য থাকলেও নিজেকে গুছিয়ে নেওয়া বা পরিপাটি থাকার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। চুলগুলো সবসময় অবিন্যস্ত থাকে, কাপড়ের বাছ বিচার নেই, যেন একরাশ উদাসীনতা সব সময় ভর করে থাকে ওর ওপর। সেই ছোটবেলা থেকেই তা দেখে আসছে এই মেয়েটাকে। এত অগোছালো মেয়ে সে জীবনে দেখেনি। হ্যাঁ, মেয়েটার এখনও নিজেকে মেনটেন করার মতো বয়স বা ম্যাচিউরিটি কোনোটাই আসেনি। এখনও তো কৈশোরীর মা খেয়ালিপনাতে আটকে আছে। আরও কয়েকটা বছর যাক, মেয়েটা একটু দুনিয়াদারি শিখুক, তারপর বয়সী কোনো পাত্রের সাথে ওর বিয়ে হবে, সেটাই স্বাভাবিক। তার ছেলের সঙ্গে কেন? কোথায় সে পারফেক্ট ম্যাচিওর আর ইন্টেলিজেন্ট লাইফ পার্টনার? আর কোথায় এই অগোছলা নাবালিকা? বারিশের মতো পুরুষের পাশে একে কোনো অ্যাঙ্গেল থেকেই মানায় না। ঝর্ণা বেগম কপালে হাত দিয়ে চোখ বন্ধ করলেন। মনে মনে আবার সেই দিঘির চেহারাটাই ভেসে উঠল। দিঘি থাকলে আজ রাতে রিসেপশন, মিনিস্টার থেকে শুরু করে বিজনেসম্যান সবার সামনে কত সুন্দর করে কথা বলে স্টেজ মাতিয়ে রাখত। আর এই ঝিলমিল শাড়িটা পর্যন্ত ঠিকঠাক ক্যারি করতে পারে না, ওড়না সামলাতে গিয়ে হোঁচট খায়। কে জানে কি কাণ্ড করে এই মেয়ে আজ।
উল্টো তাদের মান সম্মান ধুলোয় না মিশিয়ে দেয়। নিজের ছেলের সঙ্গে এই ঝিলমিলকে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। এটা কিছুতেই মানতে পারে না। থ্যাংক ইউ সো মাচ বারিশ চাচ্চু। আপনাকে যতটা খারাপ মনে করেছিলাম আপনি কিন্তু মোটেও তেমন নন, ভালোই আপনি। এগেইন থ্যাংক ইউ। রুমে পা রাখার পর থেকেই ঝিলমিল এক নাগাড়ে বারিশের গুণগান গেয়ে যাচ্ছে। ওর এই অনর্গল বকবকানিতে অতিষ্ঠ হয়ে বারিশ ঘুমোতে যাওয়ার জন্য পা বাড়িয়েও থমকে দাঁড়ালো। পেছনে ঘুরে ভুরু কুঁচকে বলল, তুমি কি এবার একটু থামবে? ঝিলমিল সেদিকে পাত্তা না দিয়ে এবার ব্যালকনির দিকে এগিয়ে গেল। রেলিংয়ে হাত রেখে বলল, আমি সত্যি ইমপ্রেসড। আমার জন্য আপনি নিজের মায়ের সাথে ওভাবে তর্ক করলেন, ওয়াও। বেলকনিতে দাঁড়িয়ে ঝিলমিল ওর নিজের আগের রুমটার দিকে তাকালো। চৌধুরী বাড়ি আর শেহরিয়ার বাড়ি একদম পাশাপাশি। বারিশের এই বেলকনি থেকে ঝিলমিলের বেলকনি আর ছাদ সবকিছুই খুব স্পষ্ট দেখা যায়। বারিশ ওর পিছনে এসে পকেটে হাত গুজে দাঁড়ালো। তারপর একদম ভাবলেশহীন গলায় বলল, তোমার জন্য বলিনি, আমি এরকমই। শুনে ঝিলমিল একটু মুখ বাঁকালো, তবে পরক্ষণই ওর মাথায় নতুন কৌশল খেলে গেল। সে ঝটপট ঘুরে বারিশের মুখোমুখি হয়ে বলতে চাইল, আচ্ছা চাচ্ছু, একটা কথা জিজ্ঞেস করি? মেয়ের আর কথা শেষ হলো না। বারিশ আচমকা এক পা এগিয়ে এসে এক হাত দিয়ে ঝিলমিলের নরম গাল দুটো শক্ত করে চেপে ধরে তার চোখ দুটো আচমকায় বেশ বিপজ্জনক দেখালো। সে চিবিয়ে চিবিয়ে বলল, আর একটা বার যদি ওই চাচ্চু শব্দটা তোমার মুখে থেকে বের হয়েছে তবে একদম এখান থেকে নিচে ফেলে দেব। ঝিলমিল এক মুহূর্তে চুপসে গেল। বারিশের এই আকস্মিক রোদমূর্তি দেখে সে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল। ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে তার পিঠ থেকে গেল ব্যালকনির রেলিংয়ে। বারিশ তার ঠিক সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে। ঠিক এই অবস্থায় ঝিলমিলের পিছনে বাড়ির ছাদে আলতাফ চৌধুরী কোনো একটা কাজে এসেছিলেন। আচমকা ওনার চোখে পড়ল পাশের বাড়ির এই ব্যালকনিতে। বারিশও চোখ এড়ালো না। সে আর চোখে শ্বশুরের দিকে তাকালো। আলতাফ চৌধুরীকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে বারিশের গম্ভীর মুখে বাঁকা হাসি ফুটল। এবার সে ইচ্ছে করে ঝিলমিলের আরও কাছে ঘেঁষে দাঁড়ালো, যেন দূর থেকে দেখে মনে হয় তারা খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। বারিশকে এত কাছে চলে আসতে দেখে আতঙ্কে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল ঝিলমিল। জড়ানো গলায় তার মুখ থেকে আবারও অবাধ্যের মতো বেরিয়ে এলো, চাচ্চু। বারিশ আর সময় দিল না। সে নিজের বড় আঙুলটা দিয়ে ঝিলমিলের কাঁপতে থাকা ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল। তারপর নিজের মুখটা একদম ঝিলমিলের কানের কাছে নামিয়ে এনে ফিসফিস করে বরফ শীতল আওয়াজে বলল, কি বললাম কানে যায়নি? চাচ্চু বললে এখান থেকে ঠাস করে নিচে ফেলে দেব। চাচ্চু বলা যাবে না, মনে থাকবে? ঝিলমিল কোনো মতে চোখ বন্ধ রেখেই মাথা কাত করে সায় দিল, কিন্তু বারিশ তার জায়গা থেকে একটু সরল না। সে আগের মতোই ঝিলমিলের উপর ঝুঁকে থেকে আর চোখে আবার ছাদে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর দিকে তাকালো। দূর থেকে নিজের মেয়ের এই অবস্থা দেখে আলতাফ চৌধুরীর রাগে ক্ষোভে লজ্জায় যেন জ্যান্ত কয়লা হয়ে গেলেন। মেয়ের জামাইয়ের এমন প্রকাশ্যে বেয়াদবি দেখে মুখটা লাল করে ফুঁসতে ফুঁসতে ছাদে নেমে গেলেন তিনি। ছি, আস্তাগফিরুল্লাহ, নিজের মেয়ের এমন দৃশ্য দেখতে হলো তাকে। আলতাফ চৌধুরী ছাদ থেকে পুরোপুরি নেমে যেতেই বারিশ এক ঝটকায় ঝিলমিলের উপর থেকে সরে এলো। ওর স্পর্শ থেকে মুক্তি পেয়ে ঝিলমিল ধরফর করে চোখ খুলে লম্বা একটা শ্বাস নিল, যেন এতক্ষণে মেয়েটা একটু হাঁপ ছেড়ে বাঁচল। বারিশ নিজের শার্টের হাতা ঠিক করতে করতে একদম স্বাভাবিক গলায় বলল, সারা রাত তো ঘুমাওনি, চাইলে এখন ঘুমাতে পারো। আমার এখন ঘুম আসবে না। বারিশের চোখ এখনও ছাদে আটকে আছে আর মিটিমিটি হাসছে। তা দেখে ঝিলমিল বলল, আপনি হাসছেন কেন? তুমি বুঝবে না।
শহরের 5 তারকা হোটেলের বিশাল বলরুমটি এখন আলোয় ঝলমল করছে। শেরিয়ার পরিবারের ছোট ছেলের রিসেপশন আজ। তাই পুরো শহরের নামি-দামি ব্যবসায়ী, রাজনীতিবিদরা এসে ভিড় জমিয়েছে। স্টেজের চারপাশে রাজকীয় ফুলের সুবাস আর ক্যামেরা ফ্ল্যাশের আলোয় মুখরিত। এই জমকালো মঞ্চের ঠিক মাঝখানে ভারী একটা লেহেঙ্গা, গা ভর্তি গহনা আর চড়া মেকআপে পুরো সেজে বসেছিল ঝিলমিল। ভিতরে ভিতরে তার যে কি পরিমাণ বিরক্তি লাগছে তা কেবল সেই জানে। স্বাভাবিক সময়ে যে মেয়ে জিন্স কুর্তি আর ওড়না সামলাতেই হিমশিম খায়, সে এখন এত ওয়েজ জিনিসপত্র পরে। ভারী নেকলেস গলায় বিঁধছে, লেহেঙ্গার পিনগুলো বারবার চামড়ায় গিয়ে ফুটছে। অসহ্য হয়ে যাচ্ছে ঝিলমিল, কিন্তু উপায় নেই। একের পর এক ভিআইপি মেহমান স্টেজে আসছেন, আর বারিশও ঝিলমিলের সাথে মুচকি হেসে পরিচিত হচ্ছেন। ঝিলমিল লোক দেখানো একটা মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে ক্লান্তিকরভাবে মাথা নাড়িয়ে যাচ্ছে। তবে ঝিলমিলের চোখজোড়া বারবার চলে যাচ্ছে বলরুমের মূল প্রবেশদ্বারের দিকে। সে চাতক পাখির মতো তার নিজের পরিবারের অপেক্ষায় আছে। নিজের বাবা, মা, দাদিমার মুখটা না দেখা পর্যন্ত তার মন কিছুতেই স্বস্তি পাবে না। এসবের মাঝে সবাই যখন নতুন দাম্পত্যকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন স্টেজের থেকে খানিকটা দূরে লাইটিংয়ের আলোয় আধারিতে দাঁড়িয়ে থাকা কিছু তরুণ তরুণীর ফিসফিসানি আচমকা বারিশের কানে এসে ঠেকল। বারিশের শ্রবণ শক্তি বরাবরই তীক্ষ্ণ। পারফিউমের কড়া গন্ধ, মৃদু মিউজিকের আওয়াজ ভেদ করে সেই বিষাক্ত কথাগুলো সরাসরি তার মস্তিষ্কে গিয়ে আঘাত করল। বারিশ আর চোখে সেদিকে তাকায়। জারিফের বন্ধু গ্রুপের একজন জারিফকে কনুই দিয়ে গুঁতা দিয়ে মেরে বিদ্রূপ করে বলছে, এই মেয়েটার সাথে না তোর রিলেশন ছিল জারিফ? আমাদের বাড়ির স্যারের সাথে এই ঝিলমিল কিভাবে সম্ভব ভাই? স্যার এত বড় একজন মানুষ হয়ে শেষে কিনা তোর রিজেক্ট করা এই মেয়েটাকে বিয়ে করলো? জাস্ট ভাবা যায় না। আরেকটা ছেলে গ্লাস হাতে নিয়ে কুষ্ঠির এক চিলতে হাসি ফুটিয়ে যোগ করলো, আরে বাদ দে না, যা হয়েছে ভালোই তো হয়েছে। একই জিনিস একবার জারিফ টেস্ট করেছে, এবার ওর আপন চাচা খাবে। বন্ধুদের এই নোংরা রসিকতায় একটু লজ্জিত না হয়ে জারিফ নিজেই এসে তাদের সাথে যোগ দিল। গ্লাসে একটা চুমুক দিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, খেতে আর পারলাম কই, আমার টেস্ট করার আগেই তো পাখি ডানা মেলে সোজা চাচ্চুর খাঁচায় গিয়ে ঢুকে পড়ল। জারিফের আরেক বন্ধু এবার জারিফের কাঁধে হাত দিয়ে একটু নিচু স্বরে আরো জঘন্য এক ইঙ্গিত করলো, তাতে কি হয়েছে মামা, একই বাড়িতে তো আসিস এখন, সুযোগ বুঝে যে কোনো দিন রাতে চাচা ঘুমালে ডিরেক্ট ঘরে ঢুকে পড়বি। কথাগুলো শেষ হতেই ওরা সবাই একসাথে নিচু গলায় হেসে উঠল, খিলখিল করে। বারিশের পুরো শরীরটা যেন জমে বরফ হয়ে গেল। শক্ত হলো চোয়ালের হাড় দুটো, হাতের মুঠো এত জোরে বন্ধ হলো যে নখগুলো হাতের তালু ভেদ করার উপক্রম। চোখ দুটোতে এক লহময় নেমে এলো, অদিম কোনো হিংস্র পশুর মতো চাউনি। তার নিজের ভাইপোর মুখে তার স্ত্রীর নামে এমন নোংরা, সস্তা আর জঘন্য ইঙ্গিত সে কোনোভাবে মেনে নেবে না, এই ভরা অনুষ্ঠানেও না। বারিশের ভিতরের রক্ত টকবক করে ফুটতে শুরু করেছে। তার পাশে থাকা ঝিলমিল টেরও পাচ্ছে না তার পাশে একটা জীবন্ত অগ্নিগিরি বিস্ফোরণের অপেক্ষায় ফুঁসছে। বারিশ ঝিলমিলের দিকে একবার তাকালো না। বসা থেকে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে সোজা স্টেজ থেকে নিচে নেমে এলো। তার হাঁটার ধরন আর চোখের চাহনি দেখে সামনের দুজন মেহমান ভয়ে রাস্তা ছেড়ে পিছিয়ে গেল। ঝিলমিল একটু অবাক হয়ে দেখলো জারিফ আর তার বন্ধুরা এখনো নিজেদের রসিকতায় মুজে গ্লাস হাতে হাসাহাসি করছিল। ওরা টের পাওয়ার আগেই বারিশ এসে ওদের মাঝখানে দাঁড়ালো। চাচ্চু, তুমি এখানে? জারিফের কথা শেষ করার সুযোগই পেল না। বারিশ এক ঝটকায় জারিফের কলারটা এমনভাবে চেপে ধরলো যে ওর হাতের গ্লাসটা ফ্লোরে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। কিছু বুঝে ওঠার আগেই বারিশ তার ডান হাতের শক্ত মুঠোটা সোজা বারিশের চোয়ালে তাক করে চালালো। ঠাস ঠাস পরপর দুটো ঘুষিতে জারিফ ছিটকে গিয়ে পাশের একটা আছড়ে পড়লো টেবিলের উপর। টেবিলের কাছের গ্লাস আর খাবারের প্লেট ভেঙে চুরমার হয়ে গেল।
স্যার, আপনি ওকে মারছেন কেন? জারিফের এক বন্ধু এগিয়ে এসে বারিশের হাত ধরার চেষ্টা করতেই বারিশ ওকে ঘুরে দাঁড়িয়ে ওর পেটে সজোরে একটা লাথি বসালো। ছেলেটা আর্তনাদ করে পেটে হাত দিয়ে সোজা বসে পড়ল ফ্লোরে। পুরো বলরুমের মিউজিক এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। শত শত মেহমান, বিজনেসম্যান, নামি দামি মানুষ স্তব্ধ হয়ে দেখতে লাগলো এই তাণ্ডব। ঝিলমিল স্টেজ থেকে ভয়ে দাঁড়িয়ে পড়েছে, হাত পা কাঁপছে তার। বারিশ থামল না। সে ফ্লোরে থাকা জারিফকে শার্টের কলার ধরে টেনে তুলল। জারিফের মুখে দিয়ে তখন রক্ত গড়াচ্ছিল। বারিশ ওকে নিজের মুখের একদম কাছে এনেই সিংহের মতো গর্জে উঠে বলল, তোর জন্মদাতা ফরহাদ শাহরিয়ার তোকে শিক্ষা দিতে পারেনি, কিন্তু আমি দেব। আজ থেকে তোর এই আবর্জনা বন্ধুদের মুখ থেকে ঝিলমিলের নামে একটা আজে বাজে শব্দ যদি বের হয়, তবে এই শহরে তোদের বেঁচে থাকা আমি অসম্ভব করে দেব। আমার ভাইপো বলে একদম ছেড়ে দেব না তোকে। গেট আউট ফ্রম মাই সাইড। বারিশের এই রোদমূর্তি দেখে জারিফের বাকি বন্ধুরা ভয়ে সরে গেল। জারিফ এক হাত দিয়ে নিজের রক্তাক্ত মুখ চেপে ধরে অপমানে কুঁকড়ে উঠল। পুরো হলের সামনে এই গণধোলাই সে কল্পনাও করতে পারেনি। বারিশ নিজের কোটের বোতামটা ঠিক করতে করতে বড় বড় শ্বাস নেয়। পুরো বলরুমে সেই থমথমে আর পিনপত নীরবতার মাঝেই হন্তদন্ত হয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করলো ঝিলমিলের পরিবার। আকাশ ভিড় ঠেলে দ্রুত পায়ে এগিয়ে এলো বন্ধুর পাশে। চারপাশে ভাঙচুর আর জারিফের রক্তাক্ত অবস্থা দেখে আকাশের চোখ কপালে। কি হয়েছে এখানে? বারিশ আকাশের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে জারিফের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, বের হয়ে যায় এখান থেকে, চোখের সামনে থেকে যা। বারিশের সেই ধমকে জারিফ আর তার বন্ধুরা কোনো মতে সামলে নিয়ে চোখের আড়ালে চলে গেল। এদিকে ঝিলমিলের দাদিমা, বাবা আলতাফ চৌধুরী, মা নাজমা, তারা দ্রুত মেহমানদের ভিড় ঠেলে স্টেজের ওপর ঝিলমিলের কাছে ছুটে গেলেন। দাদিমা ঝিলমিলের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আকুল হয়ে বললেন, কি হয়েছে জাহান সোনা? এমন জড়সড় হয়ে কাঁপছো কেন তুমি? নাজমা বেগম আর আলতাফ চৌধুরীও মেয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে একের পর এক প্রশ্ন করতে লাগলেন। ঝিলমিল তখন ভয়ে আর আতঙ্কে কাঁপছিল। সে কোনো উত্তর না দিয়ে মায়ের কোলে থাকা নিজের ছোট ভাই জিহানকে কোলে নিয়ে একটু দূরে আকাশের পাশে দাঁড়িয়ে থাকা বারিশের পিঠের দিকে তাকিয়ে অসহায় গলায় ফিসফিস করে বলল, আমি সত্যি জানি না দাদিমা, কি হয়েছে। উনি হঠাৎ এমন রেগে গিয়ে কেন সবাইকে ওভাবে মারতে শুরু করলেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাদিমা, দোহাই তোমাদের, আজকে আমাকে তোমাদের সাথে বাড়ি নিয়ে যাও। উনি যদি রেগে আমাকেও মারে। Dance the night away, live your life and stay young on the floor. Dance the night away, grab somebody, drink a little more. লা 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 লা। কাছের গ্লাসে বরফের কিউবগুলো চামচের সাথে লেগে টুংটুং শব্দ তুলছে। এক হাতে জ্বলন্ত সিগারেট ঠোঁটে চেপে ধরে ধোঁয়াটা ছাড়লো মেয়েটা। অন্য হাতে আলতো করে ধরা ড্রিঙ্কসের গ্লাস। অবিনষ্ট চুলে ক্লান্ত চোখ দুটো নিয়ে সে টেবিলের ওপর ভর দিয়ে ক্লাবের ডান্স ফ্লোরে নাচতে থাকা মাতার মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। স্পিকারের গানের লাইনগুলো সাথে আপন মনে বিড়বিড় করে ঠোঁট মেলাচ্ছে। ও তার পুরো টেবিল জুড়ে বসে থাকা বন্ধুরা গভীর কৌতূহল নিয়ে এতক্ষণ ধরে শুধু ওর এই খামখেয়ালি রূপটাই দেখছিল। সহ্য করতে না পেরে গ্রুপের একজন ওর হাত থেকে একটা গ্লাস কেড়ে নেওয়ার চেষ্টা করে বলল, টানা 2 দিন ধরে এসব গিলছিস দেখে এবার অন্তত একটু থাম। নিজের লিভারটার 12টা বাজাবি নাকি? পাশে থেকে একজন বন্ধু কপালে ভাঁজ ফেলে যোগ করলো, আরে ভাই, ওর প্রবলেমটা কোথায়? ও কেমন ছেলে চাই? যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছেলে তো লাখে একটা, হ্যান্ডসাম, সাকসেসফুল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রং। এরপরও এই মেয়ের বিয়ের আসর থেকে পালালো কেন? গ্রুপের আরেকটা মেয়ে এবার দিঘির একদম কাছাকাছি ঘেঁষে এসে ফিসফিস করে বলল, তোরা বুঝছিস না কেন? ডেফিনেটলি ওর অন্য কোনো চক্কর আছে। দিঘি, তুই কি অন্য কারোর প্রেমে পড়েছিস? এমন কিছু হলে আমাদের বল। কেন লুকাচ্ছিস? নাকি বারিশ তোকে রিজেক্ট করেছে আর তুই ইগো বাঁচাতে পালিয়ে আসা নাটক করছিস? বন্ধুদের এই একের পর এক খোঁচা
খোঁচা খেয়ে জ্বলে উঠল দিঘি। তপ্ত ধোয়া এক ঝটকায় ছেড়ে ও টেবিল ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। রাগে ওর ফর্সা মুখটা লাল হয়ে গেছে। শাট দ্য ফাক আপ, ইউ ব্রাডাস্ট, জাস্ট শাট ইউর মাউথ। তোদের এসব ফালতু গসিপ আর সস্তা লজিক এবার বন্ধ করবি? আমার লাইফ, আমার ডিসিশন। আমার কার সাথে বিয়ে হচ্ছিল আর কেন পালিয়েছি সেটা নিয়ে তোদের মাথা না ঘামালেও চলবে। জাস্ট মাইন্ড ইউর ওন ফাকিং বিজনেস অ্যান্ড লিভ মি অ্যালোন। বলে সে টেবিল ছেড়ে উঠে চলে গেল। সোজা এগিয়ে গেল ডান্স ফ্লোরের দিকে। সেখানে নিয়ন আলোর নিচে নাচতে থাকা একটা অচেনা ছেলের হাত ধরে সে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। ওর ভিতরের হাহাকারটা যে কত তীব্র তা এই ক্লাবের কোনো ছেলেই বোঝা সম্ভব নয়। ও যাকে মনে প্রাণে চায়, যার জন্য সে আজকে রাজপ্রাসাদ আর বাড়িশিয়ারের মতো যোগ্য পাত্রকে লাথি মেরে চলে এসেছে, তার নাম যদি সে ভুলেও বা মদের ঘোরে এই বন্ধুদের সামনে উচ্চারণ করে, তবে তাকে নিয়ে বিদ্রূপ আর উপহাস ছাড়া আর কিচ্ছু করবে না ওরা। আর এই অতি আধুনিক হাই সোসাইটির বন্ধুরা আড়ালে আবডালে তো বটেই, এমনকি নিজে ওর মুখের হাসি ওকে পাগল তকমা দিয়ে দিবে। তারা কোনোদিনও বুঝবে না যার জন্য নিজের সাজানো জীবনটা এভাবে উলটপালট করে দিল, সেই মানুষটাই যখন তার মনের ভাষা বোঝেনি, তখন আর এরা বাইরের লোক কিভাবে বুঝবে। সে নিজের এই না বলা দুঃখ যন্ত্রণা নিয়ে ছেলেটার সাথে এলোমেলো ভাবে নাচতে থাকলো। চোখের কোণ দিয়ে অলক্ষ্যে গড়িয়ে পড়লো এক ফোঁটা জল। হঠাৎই ডান্স ফ্লোরে অচেনা ছেলেটা সুযোগ বুঝে দিঘির কোমরে হাত দিয়ে ওর গায়ের ওপর ঢলে পড়ার চেষ্টা করলো। আচমকা এই অনধিকার্য চর্চার দিঘির ভেতরে জমে থাকা সবটুকু রাগ এক নিমেষে চড়ে বসলো মাথায়। সে নাচ থামিয়ে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছেলেটার গালে এলোপাথারি কয়েকটা চড় বসিয়ে দিল। পুরো ডান্স ফ্লোরে কয়েকজন হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। পরপর দিঘি নিজের ব্যাগটা টেনে নিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে ক্লাবের বাইরের অন্ধকারের দিকে চলে গেল। দূর থেকে দিঘির এই কাণ্ড দেখে দূরে বসে থাকা ওর বন্ধুরা নিজেদের কপালে হাত দিয়ে চাপড়াতে লাগলো। একজন বিরক্ত হয়ে বললেন, মেয়েটা পুরো সাইকো হয়ে গেছে ভাই, ও আসলে আমাদের হাত থেকে গেছে।